আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। হামাস এখন আর ইসরায়েলের কৌশলগত হুমকি নয়। প্রথমে এটি একটি ন্যায়গত যুদ্ধ থাকলেও এখন এই যুদ্ধে আর ন্যায়সঙ্গত নয়। নেতানিয়াহুকে থামাতে ট্রাম্পকে 600 অবসরপ্রাপ্ত ইসরায়েলি কর্মকর্তার চিঠি। ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সময় বেঁধে দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দূত স্টিভ উইটকফকে আগামী সপ্তাহে রাশিয়া সফরে পাঠাচ্ছেন। ভবিষ্যতে যেকোনো আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ইরানের পারমাণবিক স্থাপনার উপর হামলার জন্য দায়ী করা হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। এবার ক্রিমিয়ায় রাশিয়ার একটি Su-30 যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। এছাড়াও আরও 4টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা SBU। সুদানের দারফুরের অবরুদ্ধ আল ফাশার শহর থেকে পালানোর চেষ্টা করা 14 জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। ভারতীয় শেখ হাসিনাকে বাংলাদেশে পুশিং করার দাবি। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নেতানিয়াহুকে থামাতে ট্রাম্পকে 600 অবসরপ্রাপ্ত ইসরায়েলি কর্মকর্তার চিঠি। হামাস এখন আর ইসরায়েলের কৌশলগত হুমকি নয়। প্রথমে এটি একটি ন্যায়সঙ্গত যুদ্ধ থাকলেও এখন এই যুদ্ধ আর ন্যায়সঙ্গত নয়। তাই অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধে বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দেওয়া প্রয়োজন। সোমবার 4 আগস্ট গাজা যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক চিঠিতে ইসরায়েলের 600 জন প্রাক্তন নিরাপত্তা কর্মকর্তা এসব কথা বলেছেন। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নেতানিয়াহু সরকারের উপর চাপ সৃষ্টি করতে ডোনাল্ড ট্রাম্পের কাছে যারা চিঠি লিখেছেন তাদের মধ্যে গোয়েন্দা সংস্থার প্রাক্তন প্রধানরাও রয়েছেন। তারা বলেছেন, এটা আমাদের পেশাদার রায় যে হামাস আর ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি নয়। ইসরায়েলিদের বিশাল সংখ্যাগরিষ্ঠের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার সরকারকে সঠিক পথে পরিচালিত করার ক্ষমতা বৃদ্ধি করে। যুদ্ধ শেষ করুন, জিম্মিদের ফিরিয়ে দিন, দুর্ভোগ বন্ধ করুন। হামাসের সঙ্গে সাম্প্রতিক পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হওয়ার পর নেতানিয়াহু গাজায় সামরিক আগ্রাসন সম্প্রসারণের জন্য কাজ করেছেন। এমন খবরের মধ্যে কর্মকর্তাদের এই চিঠি এলো। আল-আকসা প্রাঙ্গণে দখলদারদের আক্রমণের জবাবে 2023 সালের 7 অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে হামাসের অভিযানের পর ইসরায়েল গাজায় এক ভয়াবহ যুদ্ধ শুরু করে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় তখন থেকে ইসরায়েলি আগ্রাসনের 60,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। ইসরায়েলের গাজায় সবকিছু প্রবেশের উপরও নিষেধাজ্ঞা দেওয়ার পর এই অঞ্চলটি ব্যাপক বঞ্চনার সম্মুখীন হচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 93 জন শিশু সহ 180 জন অপুষ্টিতে মারা গেছে। জাতিসংঘ সমর্থিত সংস্থাগুলো বলেছে, গাজায় দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি বর্তমানে চলছে। রাশিয়াকে আলটিমেটাম দেওয়ার পর মস্কোয় যাচ্ছেন ট্রাম্পের দূত। ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সময় বেঁধে দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দূত স্টিভ উইটকফকে আগামী সপ্তাহে রাশিয়া সফরে পাঠাচ্ছেন। রোববার 3 আগস্ট সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমার ধারণা উইটকফ আগামী বুধবার বা বৃহস্পতিবার রাশিয়া যাবেন। তিনি আরও জানান, রুশ সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে অনলাইনে বাকবিতণ্ডার পর তিনি 2টি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছেন, যেগুলো এখন ওই অঞ্চলে অবস্থান করছে। তবে সাবমেরিন দুটি পারমাণবিক শক্তি চালিত নাকি পারমাণবিক অস্ত্রে সজ্জিত তা তিনি স্পষ্ট করেননি। সাবমেরিনগুলোর অবস্থানও গোপন রেখেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য পদক্ষেপ নিতে আগামী সপ্তাহের শেষ পর্যন্ত ট্রাম্পের নির্ধারিত সময়সীমার পটভূমিতে পারমাণবিক অস্ত্রের এই মহড়া শুরু হয়েছে। এছাড়া রাশিয়াকে অনির্দিষ্ট নতুন নিষেধাজ্ঞার মুখোমুখিও হতে হবে। সম্প্রতি উইটকফ একাধিকবার রাশিয়া সফর এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার দায় নিয়ে ক্ষতিপূরণ দিতে হবে ইরান। ভবিষ্যতে যেকোনো আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ইরানের পারমাণবিক স্থাপনার উপর হামলার জন্য দায়ী করা হবে এবং ক্ষতিপূরণও দিতে হবে। একই সঙ্গে তেহরান ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনা করার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। গত 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে ভারী বোমা হামলা চালায়। এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েলের শুরু করা যুদ্ধে অংশগ্রহণ করে। এই যুদ্ধ ইরানের পরমাণু কর্মসূচি
কর্মসূচি নিয়ে চলমান আলোচনাকে বিচ্ছিন্ন করে দেয়। সোমবার ৪ আগস্ট ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক সংবাদ সম্মেলনে বলেন, যে কোনো সম্ভাব্য আলোচনায় ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর সামরিক আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা এবং তাদের কাছে ক্ষতিপূরণ চাওয়া অন্যতম বিষয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা সম্পর্কে জানতে চাইলে বাকাই এক কথাই বলেন না। এই সংঘাত 2018 সালে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এপ্রিল থেকে শুরু হওয়া উচ্চ পর্যায়ের আলোচনা ধ্বংস করে দেয়। বাকাই বলেন, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে জাতিসংঘের চুক্তির এনটিপি প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। রাশিয়ার যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইউক্রেনের। এবার ক্রিমিয়ার রাশিয়ার একটি সু-30 যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। এছাড়াও আরও 4টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিইউ। সোমবার এসবিইউ এক বিবৃতিতে জানায়, তারা ক্রিমিয়ার একটি রুশ সামরিক বিমান ঘাঁটিতে সুনির্দিষ্টভাবে হামলা চালিয়ে একটি সু-30 সম্পূর্ণ ধ্বংস করেছে। এছাড়া একই হামলায় আরেকটি সু-30 এবং 3টি সু-24 জেট বোমার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়। এসবিইউর দাবি, শিয়ার সামরিক বিমান ঘাঁটির এভিয়েশন ডিপোতে রাতভর পরিচালিত একটি যৌথ ড্রোন অভিযানে অন্তত একটি যুদ্ধ বিমান পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আরও 4টি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। রুশপন্থী টেলিগ্রামে চ্যানেলগুলোতে দাবি করা হচ্ছে, ক্রিমিয়ার পশ্চিম উপকূলে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে এবং সেটি আংশিকভাবে প্রতিহতও করা হয়েছে। সুদানের অবরুদ্ধ শহরে 14 নাগরিককে হত্যা করেছে আধা সামরিক বাহিনী। সুদানের দারফুরের অবরুদ্ধ আল ফাশার শহর থেকে পালানোর চেষ্টা করা 14 জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ। সোমবার 4 আগস্ট মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লয়ার্স এ তথ্য জানিয়েছে। সংগঠনটি জানায়, উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল ফাশার উপকণ্ঠে একটি গ্রামে এই হামলা ঘটে। মাত্র 2 দিন আগে আরএসএফ নিযুক্ত প্রশাসন এই শহরের বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানায় এবং তাদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে 27 মাসের বেশি সময় ধরে লড়াই করেছে আরএসএফ। মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লয়ার্স যুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিবদ্ধ করেছে। সংগঠনটি জানায়, শনিবারের হামলায় 14 জন নিহত হয়েছেন, আরও অনেকে আহত হয়েছেন। কতজন বেসামরিক নাগরিক আটক হয়েছেন তা জানা যায়নি। নিহতরা আল ফাশার থেকে পালিয়ে অবরোধ এবং ক্রমবর্ধমান সংঘাত থেকে বাঁচার চেষ্টা করেছিলেন। তখন তাদের উপর হামলা করা হয়। প্রসঙ্গত, আরএসএফ সম্প্রতি উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল ফাশার শহরের উপর নতুন করে হামলা করেছে। তারা 2024 সালের মে মাস থেকে শহরটিতে অবরুদ্ধ করে রাখলেও এখন সেনাবাহিনীর কাছ থেকে দখলে নিতে পারেননি। ভারতীয় শেখ হাসিনাকে বাংলাদেশে পুশিন করার দাবি। শুরুটা হয়েছে গত বছরের জুলাই মাসে। ধীরে ধীরে জমাট বাঁধতে থাকে সেই আন্দোলন। প্রথম দিকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই পরবর্তীতে রূপ নেয় গণ অভ্যুত্থানে। তবে আন্দোলন শুরুর মুখে সীমান্ত পেরিয়ে সেই আজ অনুভূত হয়নি পশ্চিমবঙ্গে। কিন্তু মোড় ঘুরে যায় জুলাইয়ের মাঝামাঝি সময়ে। গত বছরের 16 জুলাই দুপুরের দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। যে ছবি রীতিমতো নাড়িয়ে দেয় কলকাতার বুদ্ধি সম্পন্ন বৃদ্ধজন ও ছাত্র সমাজকে। আর তখনই একটু একটু করে গোটা বিশ্বের নজর কাড়তে থাকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। পশ্চিমবঙ্গ তার অন্যথা হয়নি। কোটা বিরোধী আন্দোলনরত পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিয়ে একের পর এক সংগঠনের মিছিল শুরু হয় কলকাতা শহরে। তখন অনেকেই মনে করেছিলেন বড় কোনো পরিবর্তন ঘটতে চলেছে পদ্মা পাড়ের এই দেশটিতে। পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতের গণমাধ্যমগুলির হেডলাইনে ধীরে ধীরে জায়গা নেওয়া শুরু করে বাংলাদেশ।